ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পার্সেন্টেজ বা শতকরা। পার্সেন্টেজ বা শতকরার আজকে ফার্স্ট ক্লাস। তো ফার্স্ট ক্লাস আমরা মোট এক একটা চ্যাপ্টারে 4টে করে ক্লাস ডিসকাশন করব। একদম সহজ থেকে আরও কঠিনের দিকে যাব। তো আজকে ফার্স্ট ক্লাস শতকরার আজকে বেসিক জিনিসগুলো আমাদের বুঝতে হবে, ধ্যান ধারণাগুলো বুঝতে হবে। বেসিক জিনিস না জেনে আমরা কিন্তু শর্ট ট্রিক্সও মনে রাখতে পারবো না, ঠিক আছে? তার কারণ শর্ট ট্রিক্স সবসময় বেসিক ধারণার উপরই কিন্তু তৈরি। প্রথমেই বলি শতকরা কি। শতকরা হচ্ছে 100-র মধ্যে কত। 5%, পার্সেন্টেজ মানে কি? পার্সেন্টেজই হচ্ছে শতকরা। 5% মানে কি? 100-র মধ্যে 5। 100-র মধ্যে 5। এবার এই শতকরা শেখার আগে ভগ্নাংশ বিষয়টাকে নিয়ে একটু আলোচনা করা যাক। ভগ্নাংশ তোমরা সকলে স্যার বলছি স্ক্রিনটা থেকে এই লেখাগুলো একটু সরিয়ে দিন না, তাহলে স্ক্রিনটা বড় হবে, দেখতে সুবিধা হবে। এই লেখাটা সরিয়ে দিলে স্ক্রিনটা যেহেতু প্রেজেন্ট হচ্ছে, রেকর্ড হচ্ছে, এর চেয়ে বড় হবে না। ঠিক আছে স্যার, তাহলে জুম করে নিচ্ছি। হ্যাঁ, একটু জুম করে নাও। দেখো, যেটা বলছিলাম, শতকরাটাকে নিয়ে আমরা একটু আগে আলোচনা করে নিই। শতকরা আলোচনা করতে গিয়ে ভগ্নাংশ আমরা কিন্তু আলোচনা করতে হবে। ভগ্নাংশ সাধারণত 3 প্রকার। একটা হচ্ছে প্রকৃত, একটা হচ্ছে অপ্রকৃত, আর একটা হচ্ছে মিশ্র। মিশ্র, ঠিক আছে? একটা প্রকৃত ভগ্নাংশ, একটা অপ্রকৃত ভগ্নাংশ, আর একটা হচ্ছে মিশ্র। এই ভগ্নাংশের দুটো পার্ট, উপরের পার্টটাকে বলে লব, নিচের পার্টটাকে বলে হর। উপরেরটাকে বলে লব, লব মানে নিউমেরেটর, আর হর মানে ডিনোমিনেটর। ঠিক আছে? নিউমেরেটর ডিনোমিনেটর, অর্থাৎ উপরেরটাকে বলছি লব, নিচেরটাকে হর। প্রকৃত ভগ্নাংশ কি? প্রকৃত ভগ্নাংশ মানে অ্যাকচুয়াল প্রকৃতই। প্রকৃত ভগ্নাংশ মানে সত্যিকারের ভগ্নাংশ। সেটা কিরকম? 2/5। 2/5। 2/5টা কি? এই 2/5 এই কথার অর্থ হচ্ছে 5/2 ভাগ, যেটা সত্যি বাস্তবিক, এটা সত্যি বাস্তবে করা যায়। 5 ভাগের মধ্যে 2 ভাগ করা যায়। কিন্তু অর্থাৎ এই প্রকৃত ভগ্নাংশের ব্যাপারটা দেখতে পাচ্ছি, উপরের লবটা ছোট, নিচের হরটা বড়। উপরে যেটা আছে সেটা হচ্ছে লব, লবটা ছোট, হরটা তুলনামূলকভাবে বড়। অপ্রকৃত ঠিক তার উল্টো, অর্থাৎ লবটা তখন বড় হয়ে যাবে আর হরটা হয়ে যাবে ছোট। 5/2। কিন্তু এই 5/2 মানে কি? 2 ভাগের মধ্যে 5 ভাগ। ঠিক বাস্তবের কিন্তু রূপদান করা কঠিন, সেই জন্য একে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। আর মিশ্র ভগ্নাংশ কি? অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে কনভার্ট করা যায়। 5/2 মানে কি? 5কে 2 দিয়ে ভাগ, তাহলে 2×4, 1। এবার এইটা যেটা পড়ে রইলো সেইটা রিমেনিংটা উপরে চলে যায়, আর নিচে যেটা ছিল হর সেটা বসে যায়। 5/2, 5/2 মানে হচ্ছে 2/1/2। এই তিনটে হচ্ছে ভগ্নাংশ। এটা বাদেও আরো একটা ভগ্নাংশ আছে যাকে আমরা বলি দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশ, একটু দাঁড়াও, অনেক আবার একটু ওয়েট করো, অনেকে আবার মেসেজ করছে। শো এভরিওয়ান।
দেখো এটা বাদে, এই তিনটে বাদেও যেটা থাকে সেটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। অর্থাৎ আমি বারবার তোমাদের বলি একটা জিনিস, অনেকে অসুবিধা থাকে বুঝতে পারছি, যে টাইমলি অন্তত জয়েন হয়ে যাওয়া। এই যে বারবার আমাকে ক্লাসের ফাঁকে জয়েন করতে না, সত্যি একটা জিনিস তো ভাবতে মানে বোঝাতে গিয়ে ভাবতে হয়, ঠিক আছে, এটুকু অন্তত তোমরা বোঝো। দেখো তাহলে আমরা প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ বুঝলাম। আর একবার আমি রিপিট করে দিই, ভগ্নাংশের দুটো অংশ, উপরেরটাকে বলে লব, নিচেরটাকে বলে হর। অর্থাৎ নিউমিনেটর ডিনোমিনেটর ইকুয়াল টু ফ্র্যাকশন। ভগ্নাংশকে বলে ফ্র্যাকশন, লবকে বলে নিউমিনেটর, হরকে বলে ডিনোমিনেটর। এটা হচ্ছে রিয়েল ফ্র্যাকশন, আনরিয়েল ফ্র্যাকশন, আর এটা হচ্ছে মিক্সড ফ্র্যাকশন, আর এটা হচ্ছে ডেসিমাল ফ্র্যাকশন। ওকে, ইংরেজি নামগুলো জেনে রাখা দরকার। ভগ্নাংশকে বলে ফ্র্যাকশন, প্রকৃত ভগ্নাংশকে বলে রিয়েল ফ্র্যাকশন, অপ্রকৃতকে বলে আনরিয়েল ফ্র্যাকশন, মিশ্র ভগ্নাংশকে বলে মিক্স ফ্র্যাকশন, আর দশমিক ভগ্নাংশকে আমরা বলবো ডেসিমাল ফ্র্যাকশন। এবার এই মিশ্র ভগ্নাংশ, এই যে 2 পূর্ণ 1-এর 2, একে যখন দশমিকে কনভার্ট করে দেবো, অর্থাৎ এই পূর্ণটাকে মাথায় না নিয়ে যেটা রিমেনিং অর্থাৎ ভাগশেষ, এটা উপরে না তুলে একে দশমিক দিয়ে যদি মিলিয়ে দিতাম, তাতে করে যে ভগ্নাংশ হতো, 5কে 2 দিয়ে ভাগ করলে কি পেতাম, 2.5। এইটাকে আমরা বলছি দশমিক ভগ্নাংশ। এটাকে ভাঙলে কি হয়, 2.5 মানে নিচে 10, ঠিক একই আসবে 5-এর 2। অর্থাৎ এইগুলোই হচ্ছে ভগ্নাংশের মূল কাজ। এইগুলো হচ্ছে ভগ্নাংশের মূল কাজ, অর্থাৎ উপরে একটা থাকবে, নিচে একটা থাকবে। এবার ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের প্রথমে এই দুটো কাজে লাগবে, ঠিক আছে। প্রকৃত মানে শতকরার অঙ্ক করতে গিয়ে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশের ধারণাটা অবশ্যই লাগবে। এবার আমরা চলে যাব শতকরার ধারণা। শতকরার ধারণাতে কি পাবো, দেখো শতকরার ধারণাটা আমরা যেটা পাবো, যেমন ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, 5%। এই 5%, অর্থাৎ এইটা আছে কিসে, শতকরাতে, এইটা আছে শতকরাতে। একে আমরা যদি ভগ্নাংশে কনভার্ট করি কি হবে, ভালো করে বোঝো, এখান থেকে কিন্তু ধারণা শুরু শতকরার। আমরা যখন পার্সেন্টেজ তুলে দেব, অর্থাৎ শতকরা থেকে ভগ্নাংশে যাব, শতকরা থেকে যখন ভগ্নাংশে যাব, তখন কি হবে, তখন পার্সেন্টেজটা উঠে যাবে, ঠিক আছে, পার্সেন্টেজটা উঠে যাবে। পার্সেন্টেজটা তুলে দিয়ে নিচে বসবে, অর্থাৎ 5% মানে কি, 5-এর 100, পার্সেন্টেজ তুলে দিলে নিচে 100। এটা আগে প্রথম শেখা, যে পার্সেন্টেজ থেকে শতকরা থেকে ভগ্নাংশে যদি যায়, তার মানে পার্সেন্টেজটাকে তুলতে হবে। পার্সেন্টেজ তুললে 100 দিয়ে ভাগ, পার্সেন্টেজটা উঠে যাবে, অর্থাৎ উপরে পার্সেন্টেজ তুলে নিচে 100। ঠিক যদি রিপিট আসে নিচে, অর্থাৎ এই ভগ্নাংশকে, এই দেখো ভালো করে বোঝো, শতকরা আর একদিকে ভগ্নাংশ। আমরা যখন শতকরা থেকে ভগ্নাংশে যাচ্ছি, 100 দিয়ে ভাগ, 100 দিয়ে ভাগ, অর্থাৎ পার্সেন্টেজ তুলে দিয়ে নিচে 100 আসছে, এই নিচে 100 আসছে মানে 100 দিয়ে ভাগ। অপরপক্ষে কি আছে, ভগ্নাংশ থেকে যদি শতকরায় আসি, আমাদের একটা বলে দিল যে 2-এর 8, 2-এর 8, এটা তো ফ্র্যাকশন, এটা তো ভগ্নাংশ। 2-এর 8 মানে কি, 8 ভাগের 2 ভাগ, 8 ভাগের 2 ভাগ। এই 2-এর 8টাকে, এটা একটা ফ্র্যাকশনে আছে, ভগ্নাংশে আছে, আমাকে এটাকে যদি শতকরাতে কনভার্ট করতে বলে, তাহলে এই শতকরা থেকে যখন ভগ্নাংশে যাচ্ছি, তখন 100 দিয়ে ভাগ হচ্ছে। ঠিক রিভার্স ফাংশনে বিপরীত পক্ষে কি হচ্ছে, ভগ্নাংশ থেকে যখন শতকরায় যাব, তখন 100 দিয়ে গুণ হবে। অর্থাৎ এইটা তো ভগ্নাংশ, একে যদি শতকরাতে নিয়ে আসি, তাহলে 100 দিয়ে গুণ হবে, 100 দিয়ে গুণ। তাহলে এইটা 2 দিয়ে কাটলে এটা 4, এটা দিয়ে কাটলে 25, তাহলে কত পার্সেন্ট হলো, 25%। ওকে, অর্থাৎ এখানে তাহলে ধারণাটা কি রাখলাম, শতকরা থেকে ভগ্নাংশে গেলে 100 দিয়ে ভাগ, অর্থাৎ পার্সেন্টেজ তুলে দিয়ে নিচে সবসময় 100।
আর ভগ্নাংশ থেকে যদি শতকরায় আসি 100 দিয়ে গুণ, অর্থাৎ 8-এর 2, সরি 2-এর 8, এটার মানে কি 2-এর 8 মানে কি 2-এর 8, এটার মানে হচ্ছে 8 ভাগের মধ্যে 2 ভাগ। কোনো কিছুকে যদি 8টা ভাগ করি, এই যে 8টা ভাগ হলো, এই 8টা ভাগের মধ্যে দুটো ভাগ হচ্ছে এই 2-এর 8 বোঝাচ্ছে। 2-এর 8 মানে কি 8টা ভাগের মধ্যে দুটো ভাগ আমরা নেব। এবার এটাকে যখন পার্সেন্টেজে কনভার্ট করছি, ভগ্নাংশ থেকে আমরা শতকরা আসছি, তখন 100 দিয়ে গুণ, একে 100 দিয়ে গুণ করলে পেয়ে যাব। এবার পার্সেন্টেজ, আমি প্রথমেই একটা কথা বললাম, পার্সেন্টেজ শব্দের অর্থ হচ্ছে শতকরা। পার্সেন্টেজ মানে কি 100-র মধ্যে কত, বাস্তবটা বোঝো, পার্সেন্টেজ মানে 100-র মধ্যে কত। এবার 8 ভাগের মধ্যে আমরা লিখে লিখেও করতে পারি, বাচ্চাদের মতো ছোটবেলায় এইভাবে শিখেছো। 2-এর 8 মানে কি 8 ভাগের, বাস্তবগুলো শিখে নাও, 8 ভাগের মধ্যে 2 ভাগ, তাহলে 1 ভাগের মধ্যে ক ভাগ, 2-এর 8। আর পার্সেন্টেজে যাচ্ছি মানে 100-র মধ্যে কত, তাহলে 100 ভাগের মধ্যে কত না 2-এর 8 গুণিতক 100 সমান কত 25 ভাগ। 25 ভাগ মানে 25%। বোঝা গেছে? এইখান পর্যন্ত কারো কিছু প্রবলেম বা কোয়ারিজ থাকলে বলো। এইখান পর্যন্ত কারো কিছু প্রশ্ন আছে? অর্থাৎ শতকরা থেকে ভগ্নাংশে গেলে 100 দিয়ে ভাগ, পার্সেন্টেজ তুলে দিলে নিচে 100 দিয়ে ভাগ, আর পার্সেন্টেজে গেলে 100 দিয়ে গুণ। ঠিক আছে, এই ধারণাটা মনে রাখো। পার্সেন্টেজ তুললে 100 দিয়ে ভাগ, অর্থাৎ পার্সেন্টেজ তুলে দিলে নিচে 100, আর পার্সেন্টেজে গেলে, শতকরাতে গেলে 100 দিয়ে গুণ। আশা করি এখান পর্যন্ত কারো সমস্যা নেই। সমস্যা আছে? না স্যার। ঠিক আছে, দেখো এবারে আমরা অন্য একটা ধারণা যাব, শতকরা। আমি তোমাদের একটা জিনিস শিখিয়েছি, এটা মনে রেখো, বড় বড় অঙ্ককে এক লাইনে করতে গেলে একটু ঝুঁকি নিতেই হবে, একটু বুঝতে প্রবলেম হবে প্রথম প্রথম, তারপরে ধাতস্থ হয়ে যাবে, দেখবে খুব মজা লাগছে, এক লাইনে অঙ্ক হয়ে যাচ্ছে। ঠিক আছে, একটা কি স্টার দিয়েছি মানে কোনো কিছু একটা ভ্যালু বসবে বা পার্সেন্টেজ কিছু একটা বসবে। এবার এই নিয়মটা আগেও বলেছি, আবার লিখে দিচ্ছি, যেটাতে যাব সেটি উপরে, আর যেটাতে আছে সেটি নিচে। এইটা মনে রেখো, যেটাতে যাব সেটা উপরে, যেটাতে আছে সেটা নিচে। ওকে, এবার একের অঙ্কটা দেখা যাক। একের অঙ্কটা দেখা যাক। দেখো একের অঙ্কটা কি বলেছে, একের অঙ্কটা বলেছে 3-এর 8। দেখো এবার আস্তে আস্তে আমরা সহজের দিক থেকে কঠিনের দিকে যাব, যত যাব তত আরো নতুন নতুন আমরা জিনিস শিখব। ঠিক আছে, আরো নতুন নতুন জিনিস, তবে এইটা সব অঙ্কেই কাজে লাগবে, এটা কিন্তু বাস্তব মনে রেখো, যেটাতে যাব সেটা উপরে আর যেটাতে আছে সেটা নিচে। এবার দেখো প্রথমেই একটা প্রশ্ন দিয়েছে 3-এর 8। 3-এর 8, এই 3-এর 8টাকে কি করতে বলেছে, 3-এর 8 অংশ, অংশ মানে কিন্তু ভগ্নাংশ, ভগ্নাংশ মানেই, ভগ্নাংশ মানে ভগ্ন যুক্ত অংশ মানেই ভগ্নাংশ, অর্থাৎ একটা ভগ্নাংশের একটা অংশকেই বলে ভগ্নাংশ। ঠিক আছে, এবার এই অংশ মানে কিন্তু আমাদের ভগ্নাংশ বলেই জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে। তাহলে 3-এর 8 এই যে একটা ভগ্নাংশ, একে শতকরাতে যাচ্ছি, তাহলে ভগ্নাংশ থেকে শতকরায় গেলে 100 দিয়ে গুণ বলেছি, 100 দিয়ে গুণ। এবার দেখো উত্তর অপশনস গুলো সব পূর্ণতে আছে, দশমিকে নেই। যদি দশমিকে থাকতো অপশনস গুলো দশমিকে করতাম, কিন্তু মিশ্র অনুপাতে আছে অর্থাৎ পূর্ণতে আছে, পূর্ণতে করতে হবে। তোমাদের এইগুলো কিন্তু চোখ কান খুলে করতে হবে, অপশনস যেভাবে আমাদের হাঁটাবে আমরাও কিন্তু সেভাবেই হাঁটবো। এবার দেখো এটাকে কাটাকুটি করা যাক, 4 দিয়ে কাটলে এটা 25, 4 দিয়ে কাটলে এটা 2,
তাহলে 25, 3 পঁচিশম 75, আর নিচে আছে 2। 2 দিয়ে 75কে ভাগ করো, 3 দুগুণে 6, 1 5, 7 দুগুণে 14, 1, তাহলে 37 পূর্ণ 1/2। পার্সেন্টেজে করলে কত হচ্ছে? 37 পূর্ণ 1/2। ঠিক আছে, এরপরে আমি একটা দিচ্ছি, তোমরা করো। লেখো 7/25, এটাকে পার্সেন্টেজে কনভার্ট করো। 7/25 নিজেরা করো, 7/25 এটাকে পার্সেন্টেজে কনভার্ট করো। আছে ভগ্নাংশ, 28%। স্যার হ্যাঁ 28%। 28 মুখে মুখেই হয়ে যাবে, 28। কারণ পার্সেন্ট মানে ভগ্নাংশ থেকে শতকরা যাচ্ছে 100 দিয়ে গুণ, এই 25 দিয়ে এটাকে কাটলে 4, 4 7 28, তাহলে 28%। একটা জিনিস খেয়াল রাখবে, যখন শতকরাতে কনভার্ট করছি তার পাশে কিন্তু পার্সেন্টেজ কথাটা লিখবে, নাহলে তোমরাই পরে বুঝতে পারবে না। এটা নিয়ম, এটা শতকরাতে আছে না ভগ্নাংশে আছে কি করে বুঝবে, তার জন্যই পার্সেন্টেজ চিহ্নটা ব্যবহার করা উচিত। যেমন এখানে পার্সেন্টেজ, আমি এখানে পার্সেন্টেজটা জায়গা নেই বলে এখানে লিখলাম, ঠিক একই রকম এখানে 28টা পার্সেন্টেজ আছে, সেজন্য তারপরে পার্সেন্টেজের আমরা চিহ্ন ব্যবহার করলাম। এরপরে যে অঙ্কটা রয়েছে নিজেরা করো, দ্বিতীয় অঙ্কটা দেখো। দ্বিতীয় অঙ্কটা কি রয়েছে? 8 পূর্ণ 3/1, 1/3, 8 পূর্ণ 1/3, এটাকে আমরা পার্সেন্টেজে দেওয়া আছে, দেখো এটা পার্সেন্টেজে চিহ্ন আছে মানে পার্সেন্টেজে আছে, এটাকে ভগ্নাংশে কনভার্ট করতে হবে। তাহলে 8 পূর্ণ 1/3, 8 পূর্ণ 1/3 এটা পার্সেন্টেজে আছে, পার্সেন্টেজে আছে। এই পার্সেন্টেজটাকে শতকরাতে আমরা যেহেতু আছে, শতকরা থেকে ভগ্নাংশে যাব, 100 দিয়ে কি হবে ভাগ, অর্থাৎ এই পার্সেন্টেজটা তুলতে হবে। পার্সেন্টেজ তোলা মানেই নিচে 100 দিয়ে ভাগ। প্রথমে পূর্ণটা ভেঙে নাও, পূর্ণটা ভেঙে নাও। এই পূর্ণ কি করে ভাঙে, এর নিচের হরটা দিয়ে এর পূর্ণ সংখ্যাটাকে গুণ, হর দিয়ে পূর্ণ সংখ্যাকে গুণ, 3 আসছে 24, যা হবে গুণফলের সঙ্গে উপরের লবটা যোগফল, 3 আসছে 24, 3 আসছে 24, আর এটা কত, এটা হচ্ছে 1, তাহলে 24 আর 1 25/3, 25/3। স্যার 1/12। এবার নিচে কত হবে, নিচে হবে 100, পার্সেন্টেজ তোলা মানেই নিচে 100, 25 দিয়ে এটাকে কাটলে হবে 4 সমান 1/12, তাহলে ভগ্নাংশে এলো 1/12, ভগ্নাংশ এলো 1/12। এখানে একটা ছোট্ট জিনিস তোমাদের শিখিয়ে রাখতে চাইবো, যদিও এটা পার্সেন্টেজের অঙ্ক নয়, একটা ক্যালকুলেটিভ মেথড, সেটা তোমাদের শিখিয়ে রাখি। যদি দেখো কোনো অঙ্কে অনেক এই ছোট ছোট তথ্যগুলো কাজে লাগে, খুবই কাজে লাগে, অনেক বড় বড় অঙ্ককে ছোট করে দেয় ধারণাগুলো। দেখো যদি এই যে 8 পূর্ণ 1/3, ভালো করে বোঝো, 8 পূর্ণ 1/3, আমরা এটাকে এই পূর্ণ সংখ্যা বাদে এই অংশ, এই ভগ্নাংশের অংশটা যদি প্রকৃত ভগ্নাংশে থাকে, কি ভগ্নাংশে থাকে, প্রকৃত ভগ্নাংশে থাকে, তাহলে আমরা কে উই ক্যান রাইট অ্যাজ 8 + 1/3। বুঝতে পেরেছো? অর্থাৎ 8 পূর্ণ 1/3 আছে, এই 1/3 অংশ অর্থাৎ ভগ্নাংশের অংশটা, পূর্ণ সংখ্যা বাদে যে ভগ্নাংশের অংশটা, এটা যদি প্রকৃত ভগ্নাংশ থাকে, তাহলে আমরা কি করতে পারি, এই দুটোর মাঝখানে একটা প্লাস দিতে পারি, সেম উত্তরই আসবে। এটাকে ভাঙলে কত, 25/3, এটাকে ভাঙলেও কত, 3 আসছে 24, 25/3, তাহলে আমরা বলো তো 11 পূর্ণ 2/3 আর 1 পূর্ণ 1 পূর্ণ, ভালো করে বোঝো এটা কেন শেখাচ্ছি, এবার তোমরা বুঝতে পারবে যে স্যার এটা কেন শেখালেন। এই ছোট ছোট ধারণাগুলো অঙ্ককে অনেক ইজি করে দেয়, অনেক ছোট করে দেয়। 11 পূর্ণ 2/3 আর 1 পূর্ণ 1/3, এই দুটো যোগফল আমাদের করতে বলেছে, ধরো কত উত্তর হবে কেউ বলতে পারবে, কত উত্তর হবে, মুখে মুখে বলতে পারবে? 13। 13, 13 স্যার। 13। এবার দেখো বাস্তবটা বোঝো, এইগুলো কিন্তু সবাই শেখায় না, ভালো করে শিখে নাও। এই দেখো এই পূর্ণ সংখ্যা বাদে এই অংশটা কত, 2/3, আর এখানেও পূর্ণ সংখ্যা বাদে
এই অংশটাও 1/3, এটা 2/3, এটা 1/3, দুটোই কিন্তু প্রকৃত ভগ্নাংশ। তাহলে প্রকৃত ভগ্নাংশ মানে আমরা এটাকে ভেঙে দিতে পারি 11 যুক্ত 2/3, আর এখানে 1 যুক্ত 1/3, তাহলে 11 আর 1 কত 12, 2/3 মানে কি 3 ভাগের 2 ভাগ, আর এখানে 3 ভাগের 1 ভাগ, তাহলে মোট কত পরিপূর্ণ হয়ে গেল। এখানে 2 ভাগ, এখানে 1 ভাগ, মানে মোট 3 ভাগ। 3/3 মানে কত 1, তো তাহলে কত হয়ে গেল 13। এটাকে যদি তুমি লসাগু করে করতে আরো কঠিন লাগতো, এই অঙ্কটা তোমার মনে মনেই করে ফেলতে পারবে। এই তথ্যটা বা এই ধারণাটা সকলে বুঝতে পেরেছো? স্যার আর একবার একটু বলুন একটু। ওকে ওকে, ভয়ে ভয়ে বলতে হবে না সৌমদীপ, ঠিক আছে? না পারলে অবশ্যই বলবে, ভয়ে ভয়ে বলতে হবে না, হ্যাঁ? আমি তো শেখানোর জন্যই আছি। দেখো ভালো করে, আমরা 11/2/3, যেহেতু পূর্ণ সংখ্যা বাদে ভগ্নাংশের অংশটা আছে 2/3, 2/3 মানে এটা প্রকৃত ভগ্নাংশ, নিচে বড়। তাহলে আমরা যদি প্রকৃত ভগ্নাংশ হয় তাহলে এটাকে ভেঙে দিতে পারি 11 যুক্ত 2/3, এইটাই করেছি। আর এখানে 1 পূর্ণ 1/3, এই একটা হচ্ছে 1 + 1/3, এখানে 11 আর 1 12, 2/3 মানে কত 3 ভাগের 2 ভাগ, আর এখানে 3 ভাগের 1 ভাগ, তাহলে মোট ক ভাগ হয়ে গেল 3 ভাগের 3 ভাগ, তার মানে 3/3, 3/3 মানেই কত 3/3 মানেই কিন্তু 1, তাহলে এই 12 আর 1 13। এবারে বুঝতে পেরেছো সৌমদীপ? হ্যাঁ স্যার। রনিত বুঝতে পেরেছো? স্যার আচ্ছা, বুঝতে অনুপম পেরেছি। অনুপম শুনতে পাচ্ছ তো? বুঝতে পেরেছো? আচ্ছা, তারপরের অঙ্কটা দেখো। এর পরে যেটা রয়েছে 3-এর অঙ্ক। 3-এর অঙ্কটা কি 1000 টাকার 12.5%, 1000 টাকার 12.5% কত হবে? 1000 টাকা এর 12.5%, 12.1-2%, এইটা সমান কত টাকা? এর মানে গুণফল, এর মানে গুণফল, তাহলে 1000 গুণিতক 12 দুগুণে 24, 24-এর 1 25, 25-এর 2, পূর্ণটাকে আগে ভেঙে দিলাম। এবার এই পার্সেন্টেজটা তুলতে বলেছে, পার্সেন্টেজ তোলা মানে নিচে 100 দিয়ে ভাগ, তাহলে 1/100। এবার এর দুটো শূন্য, এর দুটো শূন্য কেটে দাও, 2 দিয়ে 10-কে কাটলে কত 5, 5-কে 25-এ কাটলে 125, গুণ করলে 125, তাহলে 125 কত উত্তর হলো 125। আবার একবার বোঝো, 1000 টাকা 12.5%, তার মানে কি এই 1000 গুণিতক এর মানে গুণিতক 1000 টাকা এর, এর মানে গুণিতক 12.5%, 12.5কে পূর্ণ, এটা পূর্ণ সংখ্যা, একে ভেঙে দিতে হবে, এইটার সঙ্গে এটা গুণ, তাহলে 12 দুগুণে 24 আর উপরেরটা যোগ, তাহলে 24-এর 1 25, নিচে 2, পার্সেন্টেজটা তুলতে বলেছে, পার্সেন্টেজ তুললে নিচে 100, অর্থাৎ 100 দিয়ে ভাগ, 100 দুটো শূন্য আর 1000 দুটো শূন্য কাটলাম, 2 দিয়ে 10-কে কাটলে 5, 5 25 125। সকলে বুঝতে পেরেছ অঙ্কটা? 125। হ্যাঁ স্যার। তারপরে 4-এরটা করো নিজেরা, কত হচ্ছে বলো? স্যার 50। স্যার 50 অ্যান্সার। 50। বাকিদের বাকিদের কত হচ্ছে? অঙ্ক করতে হবে, হ্যাঁ? না অঙ্ক করে তোমার প্রবলেমগুলো বা ভীতিগুলো কাটবে না, শুধু দেখলে হবে না, অঙ্ক করতে হবে। দেখো আমি বলছি 650 টাকার 8%, তাহলে 625 টাকা, তাহলে 625 এর, এর মানে গুণিতক 8%, পার্সেন্টেজ তুলে নিচে 100, স্যার স্যার 50 হয়েছে। 50, ঠিক আছে। 4 দিয়ে কাটো, 4 দিয়ে এটাকে কাটলে কত, 4 দিয়ে এটাকে কাটলে 2, 4 দিয়ে এটাকে কাটলে 25, তাই তো?
25 25 625, তাহলে 25 আর 2 পড়ে রয়েছে, 25 দুগুণে 50, 25 দুগুণে 50, তাহলে 600 টাকা, 625 টাকার 8% মানে কত? আর একবার বুঝে নাও, 625 টাকা এর, তার মানে গুণিতক 8%, পার্সেন্টেজ তুলে দিলে নিচে 100, এই 100 এইটাকে এটাকে 4 দিয়ে ভাগ করেছি, 8 কে 4 দিয়ে ভাগ করলে 2, 100 কে 4 দিয়ে ভাগ করলে 25, 25 কে 625 দিয়ে ভাগ করলে 25, 25 দুগুণে 50। পরের অঙ্কটা দেখো, দেখো পরের অঙ্কটা 5-এর অঙ্কটা দেখো, একটি চৌবাচ্চায় জল ধারণ ক্ষমতা 425 লিটার, তার মানে ওই চৌবাচ্চাটায় মোট জল ধরে কত? 425 লিটার। তলদেশের ছিদ্র দিয়ে 8% জল বের হয়ে গেলে চৌবাচ্চাটির কত পার্সেন্ট জল পড়ে থাকবে? ভালো করে বোঝো, একটা চৌবাচ্চা আছে, অঙ্ককে বুঝতে হয়, তাহলে কি হবে, যত অঙ্ক বুঝে করবে তবে তাড়াতাড়ি ফাস্ট করতে পারবে। একটা চৌবাচ্চা মোট 425 লিটার জল ধরে, এখানে একটা ছিদ্র আছে, সেই ছিদ্রটা দিয়ে 8% জল বেরিয়ে গেল, 8% জল বেরিয়ে গেল, তাহলে কতটা জল পড়ে থাকবে? তাহলে কতটা জল বেরোলো? 400। আমি আর একটা শর্ট ট্রিক শেখাবো, আগে এটা বাস্তবটা বোঝো, এক লাইনে করতে শেখাবো। 425-এর ভালো করে বোঝো, মোট জল ছিল 425 লিটার, তার 8% জল বেরিয়ে গেছে, 8% জল যদি বেরিয়ে যায় তাহলে 8% মানে কত? 8% মানে 8/100, 4 দিয়ে কাটলে 2, 4 দিয়ে কাটলে 25, 25 দিয়ে নামতা 25-এর নামতাটা কিরকম ভাবে ইমপ্লিমেন্ট করবে দেখো, ভাগ করে করে করবে না, ভাগ করে করে করলে দেরি হবে, আর এটা একটা ট্রিক শিখে নাও, ঠিক আছে? 25 দিয়ে কি করে কাটাকুটি করতে হয়, যদি শেষে এইটা থাকে, শেষে এটা ধরো 25 আছে, 75 আছে, দুটো শূন্য আছে, তার মানে সেই সংখ্যাটা 25 দিয়ে ভাগ যাবে, এখানে দুটো শূন্য আছে, তার মানে এই সংখ্যাটা 25 দিয়ে ভাগ যাবে, তাহলে এই 25-কে 100-র মধ্যে 25 কটা হয়? 4টে, 100-র মধ্যে 25 4টে, তাহলে 400-র মধ্যে 4 4 16টা, আর 25-এর জন্য একটা 17টা, 17টা। আবার একবার বলছি, 4 দিয়ে এটা কাটলাম 2, 4 দিয়ে এটা কাটলাম 25, 25 দিয়ে 425-কে কি করে কাটলাম? 100-র মধ্যে 25 কটা থাকে? 4টে 25 থাকে, তাহলে 4 25 100 হয়, তাহলে 400-র মধ্যে কত হবে? 4 4 16টা, 16 আর 25-এর জন্য একটা 17, কি করে কাটলাম বুঝতে পেরেছো? সকলে এটা বুঝতে পেরেছো কাটাকুটিটা? হ্যাঁ স্যার। এবার 17 দুগুণে 34, তাহলে দেখো এই জলটা বেরিয়ে যাচ্ছে, আমাদের উত্তরটা কি চেয়েছে? কত বেরিয়ে 8% জল বেরিয়ে গেলে কত জল থাকবে, তাহলে 34 লিটার এই জলটা তো বেরিয়ে যায়, তাহলে জল থাকবে কত? 425 তো ছিল, তার থেকে 34 বেরিয়ে গেছে, তাহলে কত হবে? 1 9 2 291 391। পড়ে থাকবে, 291 লিটার স্যার 391 তো, হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, না 391 স্যার। 301, হ্যাঁ 34 291 গো, হ্যাঁ 4 কয় 5 1, 3 কয় 2 12, 9 হাতে 1, 391, সরি 391। এবারে যেটা বলতে চাইছিলাম, যে এটা তো দুটো পার্টে করলাম, ভালো করে বোঝার চেষ্টা করো। প্রথমে আমরা কতটা জল বেরিয়ে যাচ্ছে সেটা ক্যালকুলেট করলাম, 8% জল বেরিয়ে যাচ্ছে, 8% মানে কত? 34 বেরিয়ে এলো, তাহলে যে জলটা বেরিয়ে গেল 34, তাহলে টোটাল জল ছিল 425, তার থেকে 34 বাদ দিলে আমার 391 বেরোলো। এবার এটাকে যদি আমরা অন্যভাবে আমাদের ভাবনা চিন্তাটাকে একটু এক্সপ্যান্ড করি, ভালো করে বোঝো, 8% এই যখন এতে 425 লিটার জল আছে, তার মানে কত? মোট পার্সেন্টেজ কত? 100%, মোট পার্সেন্টেজ সবসময় 100%, তাহলে 8% যদি জল বেরিয়ে যায়, তাহলে আমার জল থাকবে কত পার্সেন্ট? 100 থেকে 8 বাদ দিলে 92%, হ্যাঁ কি না? ভালো করে বোঝার চেষ্টা করো, টোটাল জল যখন ছিল 425 লিটার যখন জল ছিল,
তার মানে পার্সেন্টেজে সেটা কত, টোটাল 100% জল ছিল, 100% থেকে 8% জল তো বেরিয়ে যাচ্ছে ছিদ্র দিয়ে, তার মানে 8% জল যদি বেরিয়ে যায় তাহলে 100% থেকে 8% বাদ দিয়ে দিলে কত, 92%। তার মানে কি 425-এর উপর 92%, 425-এর উপর 92%। ঠিক আছে, এবারে কাটাকুটি করো। 25 দিয়ে কাটলে এটা 4, 25 দিয়ে কাটলে এটা 17। আচ্ছা 4 দিয়ে এটা কেটে যাবে, তো 4 দুগুণে 8, 4 তিনে 12, 23 আর 12 17, 3 51, 3 17 51, এক হাতে 5, 23 17 দুগুণে 34, 34 আর 5-এ 29। তাহলে আমার অঙ্কটা এক লাইনে হয়ে গেল না? এখানটা কি আমি আরেকবার বোঝাবো, চিন্তা নেই, আমি বলতে চাইছি যে তোমরা ধারণাটা বুঝতে পেরেছো কি? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। মানে আমরা বিয়োগটা সংখ্যাতে না করে আমরা পার্সেন্টেজে বিয়োগটা করে দিয়ে তাড়াতাড়ি বের করতে পারি। ঠিক আছে, পার্সেন্টেজে বের করে, অর্থাৎ 8% জল যদি বেরিয়ে যায় তার মানে 92% জল ছিল, তাহলে 92% মানেই কত, 425-এর 92% করলেই 391, অর্থাৎ শেষে আমাকে আর এখানে বিয়োগ দিতে হলো না এই মেথডটায়। ওকে, তারপরে 6টা করো। 6টা দেখো, বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 62% ভোট পেয়ে নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বীকে 144টা ভোটে পরাস্ত করে। ওই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা কত? মোট ভোটার সংখ্যা কত? দেখো, আশা করি এই অঙ্কটা 5-এর 600 অঙ্কটা স্যার, বুঝতে পেরেছো 600। সকলে। সকলকে একটা বলে দিই, যদি না বুঝতে পারো বারবার বলবে, আমরা নেক্সট অঙ্ক করার আগেই বলবে, তাহলে আমি আবার সেটাকে রিপিট করে বোঝাবো। ঠিক আছে, দেখো এই অঙ্কটা শর্টেই করব। দেখছো এখনো জয়েন করছে। দেখো যেটা বলছিলাম, শর্টে করলে কি করে হবে, শর্টে করার আগে আমাদের ধারণাটা বুঝতে হবে। দেখো, দুজন প্রার্থী, একজন পেয়েছে, দেখো এটা ধরো এ পার্সেন্ট আর এটা ধরো বি পার্সেন্টেজের দিক থেকে টোটাল পার্সেন্টেজ কত, সবসময় কত হবে, 100%। এটা আমি এইভাবে পরীক্ষায় করতে হবে না, আমি তোমাদের বোঝাচ্ছি ধারণাটা। দুজন প্রার্থীর মধ্যে ভোট হয়েছে, একজন পেয়েছে কত পার্সেন্ট ভোট, একজন পেয়েছে 62%। তাহলে দেখো, এ যদি 62% ভোট পায়, মোট দুজনের ভোটের পার্সেন্টেজ তো মোট ভোট 100% হবে, টোটাল সবসময় 100 হয়। তাহলে 100 থেকে 62 বাদ দিলে কত, 38। এইটা বুঝতে পেরেছো কি আগে বলো সকলে? যদি দুজন ভোটে দাঁড়িয়েছে, একজন মোট হ্যাঁ ভোট স্যার। 100%, এর মধ্যে এ যদি 62% পায়, তাহলে বি কত পাবে, বাকিটা মানে কত, এই 100 থেকে 62 বাদ দিলে 38। এবার লজিক্যালি কি, এই 62 আর 38 এদের মধ্যে পার্সেন্টেজের গ্যাপ কত, কতর গ্যাপ, 4 আর 24%, হ্যাঁ কি না? এ যদি 62% পায়, এই তো 38%, তাহলে তার মানে পার্সেন্টেজের গ্যাপ কত, 24%, 62 থেকে 38 বাদ দিলে 24%। তাহলে এবার বলেছে প্রশ্নটাতে, যে জিতেছে সে আর যে হেরেছে তার চেয়ে কত ভোট বেশি পেয়েছে, 144টা ভোট বেশি পেয়েছে, 144টা ভোট বেশি পেয়েছে। তার মানে কি, এই 24% মানে 144টি ভোট। ভালো করে বোঝো, এ 62 পেলো, এ 38% পেলো, তার মানে গ্যাপ, কারণটা কি, 144 পুরো অঙ্কের মধ্যে একটাই ভ্যালু দেওয়া আছে, তাহলে এই 144টা কততে আছে, দুজনের গ্যাপ, যে কত পার্সেন্ট ভোট পেয়েছে, এ যা পেয়েছে তার চেয়ে ও 144টা বেশি পেয়েছে, ও কম পেয়েছে।
তার মানে তাদের দুজনের পার্সেন্টেজের গ্যাপ কত? পার্সেন্টেজের গ্যাপ হচ্ছে 24%। 24% মানে 144। এবার আমার টোটাল ভোট চেয়েছে, আমি এক লাইনেও করতে পারি, দেখো তোমাদের জন্য একটা লাইন করছি। 24% সমান যদি 144 হয়, তাহলে 1% সমান কত হবে? 144/24। আর পুরো ভোটটাই চেয়েছে, তো কি চেয়েছে? মোট ভোটার সংখ্যা, তার মানে 100%। মোট ভোটার সবসময় মোট ভোটারটা হলো 100%। তাহলে যা 144 গুণিতক 100/24। এবার অঙ্কটা এত বড় করব না, ঠিক আছে? এটাকে কাটাকুটি করলে যেটা হবে সেটাই উত্তর। 12 দিয়ে কাটো, 12 দিয়ে কাটলে 2, 12 দিয়ে কাটলে এটা 12, 2 দিয়ে কাটলে 50, 5 12 60, 600। মোট ভোটার হবে 600। অঙ্কটা এত বড় করব না, আমার কথাগুলো এবার শোনো। যে জিতেছে সেই 62 পেয়েছে, আর যে হেরেছে বাকিটা মানে 38। তাহলে তাদের মধ্যে গ্যাপ কত? গ্যাপ হচ্ছে 24। 62 থেকে 38 বাদ দিলে হয় 24%। এই 24%টা কিসে আছে? গ্যাপে আছে। তাহলে দেখো আমি এক লাইনে কিভাবে শেখাচ্ছি। দেখো পুরো অঙ্কটার মধ্যে আমার উত্তর চেয়েছে ভ্যালুতে। পুরো অঙ্কটাতে ভ্যালু কি আছে? একটাই ভ্যালু দিয়ে আছে 144টা ভোট। 144 আগে লিখলাম। আমি প্রথমে অঙ্ক শেখানোর আগে শিখিয়েছিলাম যেটাতে যাব সেটা উপরে। তাহলে আমি যাচ্ছি কত? মোট ভোটার। মোট ভোটার মানে সবসময় কত পার্সেন্ট? মোট ভোটার মানে 100%। তাহলে যাব 100। আর আরেকটা নিয়ম কি বলেছিলাম? যেটাতে আছে সেটা নিচে, যেটাতে আছে। তাহলে 144টা ভোট মানে এটা পার্সেন্ট, এটা তো পার্সেন্টেজ। তাহলে কত পার্সেন্টে আছে? 24%-এ আছে। এবার কাটাকুটি করলে 600। বুঝতে পেরেছো কি বলো? আবার একবার বলি, পুরো অঙ্কটাতে 144, আমাদের উত্তরটা চেয়েছে কিসে? আমাদের উত্তর চেয়েছে ভ্যালুতে। ধারণা দু প্রকার হয়, একটা মানে মান দু প্রকার হয়, একটা ভ্যালু টাকা সংখ্যা ইত্যাদি, আর একটা হচ্ছে পার্সেন্টেজ। আমাদের পার্সেন্টেজের গ্যাপ কত? 24। আর সংখ্যার গ্যাপ কত? সংখ্যার গ্যাপ হচ্ছে 144। তার মানে এবারে 144টা লিখলাম। এবার যাব কততে? মোট ভোটারে যাচ্ছি মানে যেটাতে যাব সেটা উপরে 100। আর এটা কততে আছে? এটা তো দুজন ভোটারের গ্যাপ। আর এখানে পার্সেন্টেজ দিক থেকে গ্যাপ কত? 24। কাটাকুটি করলে এক লাইনে অঙ্কটা চলে আসবে 600। বুঝতে পেরেছো কি বলো? বুঝতে পারলে কি একটু হ্যাঁ স্যার। বাকিরা? হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো? এবার তাহলে 7-এরটা করো। হ্যাঁ 7-এরটা বলেছে একটি নির্বাচনী কেন্দ্রে 20% ভোটার ভোটদানে বিরত ছিল, মানে ভোট দেয়নি। বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 70% ভোট পেয়ে নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বী 4960 ভোটে পরাস্ত করে প্রতিদ্বন্দ্বীকে। ওই কেন্দ্রে মোট ভোটার কত? দেখো, আচ্ছা এটা মুছে দিচ্ছি। হ্যাঁ, এটা আশা করি সকলে বুঝতে পেরেছো। রেকর্ডিং তো পেয়েই যাবে, সঙ্গে খাতা পেনটা রাখবে। এটা কি টোকার সময় দেবো? আচ্ছা তোমরা আমি অঙ্ক করার পর কি একটু টোকার সময় দেব? না যেমন হচ্ছে ঠিক আছে? স্যার সঙ্গে সঙ্গে হয়ে যায়। আচ্ছা আচ্ছা, তার মানে আর টোকার সময় দিতে হবে না তো? না স্যার। ঠিক আছে, দেখো এই অঙ্কটা আশা করি বুঝতে পেরেছো। শর্ট টেকনিক্সটাও বুঝতে পেরেছো, ধারণাটাও বুঝতে পেরেছো। এবার এই ধারণাটাকে কাজে লাগিয়ে পরের অঙ্কটা আমাদের করতে হবে। কেউ উত্তর বের করেছো? দেখো, মোট ভোটার 15,500। মোট ভোটার আচ্ছা ঠিক আছে, মোট ভোটার প্রথমে মোট যতজন ভোট যাদের নামে ভোট আছে মোট ভোটার, সেইটাকে দুভাগে ভাগ করতে হচ্ছে। একটা হচ্ছে ভোট দিয়েছে, দিয়েছে, আর একটা হচ্ছে দেয়নি। ভালো করে ধারণাটা বোঝো। আমি কিন্তু অঙ্ক করছি না, আমি কিন্তু ধারণা দিচ্ছি, ভালো করে বোঝো।
প্রথমে অঙ্কটাতে বলেছে মোট বলেছে যে একটি নির্বাচনী কেন্দ্রে 20% ভোটার ভোটদানে বিরত ছিল, তার মানে 20% লোক ভোট দেয়নি। ঠিক আছে, তার মানে ভোট দিয়েছে, ভোট দেয়নি কত 20%। তাহলে বাকি মোট ভোটার তো 100%, মোট ভোটার তো 100, এক একটা লাইনে সবসময় 100 হবে, যোগফল সবসময় পার্সেন্টেজের দিক থেকে 100 হবে। যদি দেয়নি 20% যদি দেয় না দেয় তাহলে 80% দিয়েছে। তার কারণ এই দুটো যোগফল সবসময় কত হবে, এই দুটো যোগফল সবসময় 100% হবে। এবার যারা দিয়েছে তাদের মধ্যে দুজন ভোট, একজন জিতেছে একজন হেরেছে, জেতা জিতেছে আর এটা হেরেছে, হেরেছে। যে জিতেছে ভালো করে বোঝো, যে জিতেছে সে কত পার্সেন্ট ভোট পেয়েছে, 70%। তাহলে যে জিতেছে সে যদি 70 পায়, তাহলে আমি তো বলেছি প্যারালালি সবসময় যোগফল 100 হবে। তাহলে এটা যদি সত্য হয় তাহলে এটা কত, হেরেছে কত, 30। বাকি 30। ওকে, এবার লজিক্যালি ভাবো অঙ্কটা এক লাইনে কি করে করছি। পুরো অঙ্কটাতে আমার উত্তরটা কোনখানে চেয়েছে, এইখানটা উত্তরটা চেয়েছে, মোট ভোটার কত সেইটা চেয়েছে। এই মোট ভোটারটা যেটা চেয়েছে সেখানটা কি করে যাব। আমার দেখো এখানে একটা তথ্য বলেছে একমাত্র প্রতিদ্বন্দ্বী মানে দুজনের মধ্যেই ভোট হয়েছে, যে জিতেছে সে 70% পেয়েছে, যে হেরেছে সে কত পার্সেন্ট পেয়েছে, 30%, বাকিটা। এবার একে কত পার্সেন্টে হারিয়েছে, তাহলে এ তো এর চেয়ে কত পার্সেন্ট বেশি পেয়েছে, 70% না, এদের দুজনের গ্যাপ কত, 40% তো, 50। 40। 40, 70 থেকে 30 বাদ দিলে 40, তাই না, তার মানে 40% ভোট বেশি পেয়েছে। এবার আমরা এক লাইনে অঙ্কটা করব কি করে। প্রথমে আমরা 4960টাকে নিয়ে নিলাম, এখানে এটা কিন্তু অঙ্ক নয়, এটা তোমাদের বোঝানোর জন্য আমি স্ট্রাকচার এঁকেছি 4960। অথচ আমি একটা বলছি যে এটা অঙ্ক নয় স্ট্রাকচার, কিন্তু যারা প্রথমবার শিখছো তোমাদের এইরকম বড় বড় অঙ্কগুলোকে এরকম স্ট্রাকচার করে নিতে হবে। একটু দু একটা ক্লাসের পরে এগুলো আর করতে হবে না, প্রথম একটা দুটো ক্লাসে এগুলো করে নিতে হবে। এরকম অঙ্ক আরো অনেক পাবো, তখন যখন বারবার একই রকম অঙ্ক শিখিয়ে দেবো তখন আশা করি আর প্রবলেম হবে না। আমি কি লিখছি দেখো, মোট ভোটারটা বের করতে চাইছি, আমি নোট এইখানে আসতে চাইছি, তাহলে আমি 4000, এই যে এদের গ্যাপে আমি কত, গ্যাপটা সংখ্যায় কত 4960। এবার বলো আমি নিয়ম কি শিখিয়েছি, যেটাতে যাব সেটা উপরে, যেটা আছে সেটা নিচে, যেটাতে যাব সেটা উপরে, যেটাতে আছে সেটা নিচে। এবার দেখো এই 4960টা কততে আছে, 40% আছে না, এদের দুজনের গ্যাপ তো, তাহলে আছে কত পার্সেন্টে, 40%। তাহলে নিয়ম কি, যেটাতে আছে সেটা নিচে, 40টা নিচে লিখলাম। যাব কোথায়, এখান থেকে যাব, একটা একটা করে ধাপ, ডাইরেক্ট এখান থেকে লাফিয়ে এইখানে যাবে না, এইখানে এই দুটো থেকে এইখানটা আসবে, এই লাইনটা সোজা সোজা আসবে, কারণ এই দুটো 70 আর 30 মিলে এইখানটা কত পার্সেন্ট, এইখানটা 100%, এইখানটা 100%। তাহলে দেখো, তাহলে এইখানটা এইটা 70 এটা 30, এদের গ্যাপ হচ্ছে 40, তাহলে এইটা 40-এ আছে, যাবো কত, এইখানটা আসতে চাইছি, এইখানটা আসতে চাইছি মানে 70 আর 30 যোগ করলে 100, তাহলে যেটাতে যাবো সেটা উপরে 100। এবার চিন্তা করো আমি তো এইখান পর্যন্ত যেটা টুকলাম সেইটা আবার কততে আছে, এর সাপেক্ষে, ওর পাশে যে আছে তার সাপেক্ষে, আমি তো এইখানে এসেছি, এটা আছে কততে, এই পুরোটা আছে কততে 80%-এ, তাহলে যেটাতে আছে সেটা নিচে 80-তে আছে। আর আমি এইখানে যাব, তাহলে এটা যদি 80 হয় এটা যদি 20 হয়, তাহলে মোট এইখানটা আসতে চাইছি, এইটা এদের দুজনের সাপেক্ষে এইটা কত 100%, তাহলে যাব কততে 100, ব্যাস অঙ্ক শেষ, অঙ্ক শেষ, কাটাকুটি করলে উত্তর বেরিয়ে যাবে। দেখো এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য, 4 দিয়ে এটাকে কাটলে 25, ঠিক আছে, আবার এটাকে কাটলে 4 দিয়ে চলে যা, 4 দিয়ে চলে যাবে, এটা 2, 4 দিয়ে এটাকে কাটলে 4 একে 4, 4 দুগুণে 8, 4 চারে 16, 0, 2 দিয়ে এটাকে কাটলে 6, 2, 0। তাহলে এবার 25, 25 0 0, 25 দুগুণে 50, 0 হাতে 5, 6 25 150, 150 আর 5-এ 150 5-এ 155। তাহলে দেখো 15,500 উত্তর বেরিয়েছে।
15,500 আছে অপশানে? হ্যাঁ আছে, সেকেন্ড অপশানে আছে। অঙ্কটা তোমাদের মনে হচ্ছে যে স্যার অনেক বড় করে করালেন, অঙ্কটা কি বড় করে করানো হলো? বলছি অঙ্কটা কি খুব বড় করে করানো হলো মনে হচ্ছে? না স্যার, ঠিক আছে, বোঝার জন্য একদম পারফেক্ট। এখানে কয়েকটা জিনিস খেয়াল রাখবে, পাশাপাশি একটা করে ধাপ যাবে। এইখানে ছিলাম, যাচ্ছি যখন এখানে এর পাশে এদের দুজনের সাপেক্ষে এটা কিন্তু 100-তে আছে, কিন্তু আবার এর পাশের সাপেক্ষে এ কত 80। আবার এইখান থেকে এখানে যখন লাফাবো তখন এদের দুজনের যোগফলটা কত 100, তাহলে এটা 100 ধরতে হবে। এইভাবে করলে এক লাইনে দেখো দুদিন পর যখন দুটো তিনটে ক্লাস অলরেডি হয়ে যাবে, এরকম অঙ্ক অনেকগুলো হয়ে যাবে, তখন দেখবে ডাইরেক্ট এই এত বড় অঙ্কটা তুমি এক লাইনে এইভাবে করতে পারছো। ওকে, একটু ধৈর্য ধরো, আমি কঠিন ভাবে শেখাচ্ছি না, আমি স্ট্রাকচারাল মেথডে শেখাচ্ছি, যাতে করে তোমাদের, আমি এটা নাও করতে পারতাম, কিন্তু এটা যদি না করতাম তাহলে এইখানটা আমি বুঝিয়ে বুঝিয়ে পারতাম না। স্ট্রাকচারটা সেই জন্যই তোমাদের এঁকে দেখালাম। ঠিক আছে, এর পরেরটা দেখা যাক, এর পরেরটা দেখা যাক। এর পরেরটা 105। করো, বাকিরা করো। 135-এর 35% সমান x এর 45% হলে x কত? আচ্ছা, আগের অঙ্কটা আমি যেভাবে করলাম এইভাবে কি কেউ অঙ্কটা করেছিলে স্বদেশ? হ্যাঁ স্যার, আমি করেছিলাম, কিন্তু ওই যে নিচটায় যেটা বললেন, হ্যাঁ। ওই যেখানে নিচের লাইনটা লিখলেন, ওখানটা আমি 80% বার করে নিয়েছিলাম। আচ্ছা, 80%-এর 70টা বার করে নিয়েছিলাম, ওইটা 56 আসছিল। আর 80 মানে থেকে সেই 56 দুটো বিয়োগ করে যে, তিনটে তিনটে পার্টে করতে হয়েছে তোমাকে। হ্যাঁ, লাস্টে ওই যে আপনি শেষ থেকে মাঝেরটায় গেলেন, তারপরে মাঝেরটা থেকে উপরেরটায় গেলেন, আমি একবারে শেষ থেকে উপরেরটায় চলে যেতে পেরেছিলাম। আচ্ছা আচ্ছা, কিন্তু সেটা এইটা। তুমি দীর্ঘদিন ধরে আছো, প্র্যাকটিসে আছো, ব্যাপারটা বুঝতে পেরেছো, কিন্তু ওদেরকে আমি একবারে বোঝাতে গেলে অসুবিধা হয়ে যাবে। হ্যাঁ দাঁড়াও, দু স্যার। একদিন পর একভাবেই শেখাবো। কঠিন লাগেনি তো বাকিদের? না স্যার। রনিত, বুঝতে পেরেছো? একটু এটা 35 হলো তো স্যার। হ্যাঁ স্যার, বুঝেছি। আচ্ছা আচ্ছা, দেখছি এটা কত হয়েছে দেখো। বলেছে 135-এর 35%, তাহলে 135-এর 35% পার্সেন্টেজ তুললে নিচে 100 হবে, সমান কত বলেছে x এর 45%, x এর 45%, আবার পার্সেন্টেজ তুললে নিচে 100, তাই তো? দেখো নিচে নিচে যখন আছে, যদি গুণে থাকে সবগুলো, এই নিচে নিচে মাঝখানে সমান থাকে, এই কারণ এই 100 আর এই 100 কেটে দাও। কেন কাটতে পারলাম? তার কারণ এই 100টা এদিক থেকে ওদিকে গেলে তো আবার একটা লাইন লিখতো, তো তখন তো কাটতে পারতাম। অসব আর কম্পিটিটিভ এক্সামসে অত কিছু লেখা যাবে না, একবারে ঝটপট করে দিতে হবে। তাহলে এই 100 আর 100 কেটে দিলাম, আবার একে 5 দিয়ে কাটলে 7, আবার একে 5 দিয়ে কাটলে না, 9। গুণটা ভুল করেছিলাম, 105 স্যার। কি বলছো? স্যার ওটা গুণটা ভুল করেছিলাম, 105 হবে স্যার। আচ্ছা, এবার 9 দিয়ে এটাকে কাটো, 9 দিয়ে 9 একে 9, তাহলে 5 9 45, তাহলে 15 7, তাই তো? তাহলে x সমান কত হবে? 35 3 105, 105। কাটাকুটিটা মাথায় ঢুকেছে? আমি আরেকবার কাটাকুটিটা বলে দিই। কাটাকুটি যখন গুণে থাকে সংখ্যাগুলো, এবং এটাও নিচে আছে এটাও নিচে, গুণে থাকলে মাঝখানে যদি সমান থাকে, সমানের নিচে নিচে কাটাকুটি যায়, উপর উপরে কাটাকুটি যায়। তার কারণ এই 35টা এদিক থেকে এদিকে এলে নিচে চলে আসে, তখন কিন্তু উপর নিচে কাটাকুটি করতে পারতাম 45 আর 35। তার জন্য আমি আর একটা লাইন লিখে, অত বোকা আমি নই, সেই জন্য তোমাদের শর্টকাটে শেখানোর জন্যই উপর উপর কাটাকুটি করবে। সকলে বুঝতে পেরেছো? 9-এর অঙ্কটা করো। হ্যাঁ স্যার। আচ্ছা। 9-এরটা দেখো, একটি সংখ্যার সঙ্গে 25%-এর সঙ্গে 150 এর 30% যোগ করা হলো, যোগফল 75, সংখ্যাটি কত? একটি সংখ্যার
ভালো করে বোঝো, মুখে মুখে অঙ্কটা করা যায়, যাই হোক প্রথমে আমি একদিনে মুখে মুখে শেখাবো না, তোমাদের একটু স্ট্রাকচারাল মেথডে শেখায়। প্রথমে একটি সংখ্যার, প্রথমে ৯ অঙ্কটা বলেছে একটি সংখ্যার 25%-এর সঙ্গে, তাহলে সংখ্যাটা চেয়েছে, আর সংখ্যাটা আমি ধরে নিচ্ছি এক্স, তাহলে এই সংখ্যাটার 25% মানে 25-এর 100 সমান কত, 150 30%-এর সমান, 150 এ 30%, তাহলে উপরে 30 নিচে 100, তাহলে এই 100 কেটে দিলাম, 25 দিয়ে ডাইরেক্ট 150-কে কেটে দাও, 25 দিয়ে ডাইরেক্ট 150-কে কাটলে কত হবে 6, তাহলে x সমান কত হবে, সংখ্যাটা 3 6 18 180। ও যোগফল বলে দিয়েছে, সমান বলেনি, দাঁড়া দাঁড়া দাঁড়া, যোগফল বলেছে, সমান বলেনি অঙ্কটাতে। একটি সংখ্যার 25%, তার মানে x এর 25%, স্যার 120 উত্তর হয়েছে। আর 150 এর 30%, 150 এর 30%, 150 এর 30% সমানই কত 75, তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটলে এইখানে কত হবে 3 15 45, তাহলে 25x নিচে 100, এখানে কত 3 15 45, তাহলে 75 থেকে 45 বাদ দিলে 30, 120 হচ্ছে স্যার। হ্যাঁ এবার 25 দিয়ে কাটলে কত 4, তাহলে x সমান 3 4 12 120, 120। আবার অঙ্কটা আমি আবার একবার বোঝাবো, কোন সংখ্যার 25% মানে 4 ভাগের 1 ভাগ, ঠিক আছে। এবার বলবে যে আচ্ছা তারপর 150 30%, তাহলে পার্সেন্টেজ তুললে নিচে 100, 150 গুণিতক 30/100, এখানে কাটাকুটি করলে কত হবে, দুটো শূন্য কেটে দিলে 3 15 45, 45টা এদিক থেকে এদিকে এলে মাইনাস হবে, 75 থেকে 45 বাদ দিলে 30, তাহলে 25x, 25কে 100 তে কাটলে 4, তাহলে 4 3 12 120। এবার বলবে স্যার এক লাইনে বা মুখে মুখে কি করে করা যায়। দেখো প্রথমে দুটো জিনিস মাথার মধ্যে নিয়ে নিলাম, যে একটা এক্স, এক্স একটা সংখ্যা যার 25% মানে 4 ভাগের 1 ভাগ, আমি ওটাকে মাথায় রাখলাম। আর 150 মানে 3 15 45, 3 15 45, তাহলে 75 থেকে 45 বাদ দিলে হয় 30। এবার 30টা, তাহলে কোন সংখ্যার 4 ভাগের 1 ভাগ 30, 4 ভাগের 1 ভাগ হচ্ছে 120, 4 ভাগের 1 ভাগ হচ্ছে 30, তাহলে উত্তর আমরা মুখে মুখে করতে পারি। একটু অ্যাডভান্স হয়ে গেলে অঙ্ক মুখে মুখে করা যায়, ছোট ছোট অঙ্কগুলো, ঠিক আছে। তারপরেরটা করো, 10এরটা কিন্তু মাথায় পৌনঃপুনিক আছে, খেয়াল রেখে। আচ্ছা এই অঙ্কটা তোলা হয়ে গেছে, দেখো পরের অঙ্কটা 10-এর 180 টাকার, 180 টাকার কত বলেছে 0.12%, মাথায় কার মাথায় পৌনঃপুনিক আছে, শুধু 2-এর মাথায় পৌনঃপুনিক। দেখো তাহলে কত পয়সা বলেছে, প্রথম কাজ হচ্ছে এই আমার উত্তরটা কিন্তু কিসে আছে, উত্তরটা পয়সায় আছে, তাহলে পয়সায় থাকলে 180 টাকাটাকে পয়সায় করলাম, পয়সার মানে দুটো শূন্য বেড়ে গেল, টাকা থেকে পয়সায় গেলে 100 দিয়ে গুণ, তাহলে 180 টাকাকে পয়সা করলে আরো দুটো শূন্য বেড়ে গেল, 18,000 পয়সা গুণিতক। এবার এইটাকে এর মাথায় পৌনঃপুনিক আছে, তো পৌনঃপুনিকটাকে আগে ভাঙতে হবে, পৌনঃপুনিক ভাঙবো কি করে, পৌনঃপুনিক ভাঙার নিয়ম হচ্ছে যা আছে সেটা লিখে নাও 12, তার থেকে কি বাদ দেব বলো তো দেখি, 12 থেকে কি বাদ যাবে, পৌনঃপুনিক এবং যার মাথায় পৌনঃপুনিক নেই যার মাথায় সেটা বাদ পৌনঃপুনিক যাবে। নেই সে তার মধ্যে যেটা পড়ে থাকবে তাহলে এক বাদ। এবার যতজনের মাথায় পৌনঃপুনিক ততগুলো নয়, তাহলে শুধু 2-এর মাথায় পৌনঃপুনিক ততগুলো নয়, আর পৌনঃপুনিক এবং দশমিক পর্যন্ত যতগুলো সংখ্যা আছে ততগুলো শূন্য। এবার এই পার্সেন্টেজটা রয়েছে, পার্সেন্টেজ মানে নিচে 100, ঠিক আছে।
আমি আবার একবার কেটে কেটে বোঝাবো, ভয় নেই। অনেকে ভয় পাচ্ছে যে স্যার কি করে তাড়াতাড়ি করে দিচ্ছেন। এটা কেটে দিলাম, এই শূন্য কেটে দিলাম, 9 দিয়ে কাটলে 2, তাহলে আমার কত হচ্ছে 2 গুণিতক 12 থেকে 11, 1 বাদ দিলে 11, তাহলে 11 দুগুণে 22 পয়সা। উত্তরটা হয়ে গেল 22 পয়সা। দেখো পৌনঃপুনিক কি করে ভাঙে আমি একটা শিখিয়ে দিই। ধরো 5.012 এর দুজনের মাথায় পৌনঃপুনিক, 1 এর মাথাতেও পৌনঃপুনিক, 2 এর মাথাতেও পৌনঃপুনিক। এবার কি করে করব, নিয়ম হচ্ছে যা আছে আগে লিখে দাও, 5012। এরপরে কি করব, এরপরে নিয়ম হচ্ছে যতজন যাদের মাথায় পৌনঃপুনিক আছে সেইটা বাদে যা পড়ে আছে, 5 আছে 0 আছে, সবগুলোকে বাদ দিয়ে দাও, 50 বাদ দিয়ে দাও, ডিভাইডেড বাই কত হবে, ডিভাইডেড বাই যতজনের মাথায় পৌনঃপুনিক। স্যার আসতে স্যার আসতে স্যার একবার আসতে হন, ওটা লিখি। এই শূন্যটা কেটে দাও, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। যদি এইটা আছে শূন্যটা নাও অসুবিধা নেই, থাক এখন। এবার 5 বাদ দিলাম, কি যাদের মাথায় পৌনঃপুনিক নেই সেইগুলোকে বাদ দেব। এবার যতজনের মাথায় পৌনঃপুনিক ততগুলো নয়, দুটোর মাথায় পৌনঃপুনিক দুটো নয়। এর পৌনঃপুনিক এবং দশমিক পর্যন্ত যদি কিছু সংখ্যা থাকতো ততগুলো শূন্য হতো, এখানে যেহেতু কিছু নেই শূন্য হবে না। এবার এই অঙ্কটাই যদি 5.012 এদের মাথায় পৌনঃপুনিক 0 হতো, তাহলে 5012 মাইনাস 50 বাদ যেত, আর নিচে দুজনের মাথায় পৌনঃপুনিক দুটো নয়, আর স্যার শূন্যটা একবার বলুন না স্যার। যদি শূন্য থাকে, শূন্য নয় যে কোনো সংখ্যা থাকে, পৌনঃপুনিক এবং দশমিক পর্যন্ত যতগুলো সংখ্যা ততগুলো শূন্য বসে যাবে। একটাই আছে শূন্য, সেজন্য শূন্য বসে গেল। যদি 2ও থাকতো তাও একটাই শূন্য হতো, আর এখানে কত হতো 2 বাদ যেত। ঠিক আছে, এখানটা থেকে 2 বাদ যেত। বোঝা গেল না, বোঝা গেল না? আর একটা দিচ্ছি না পড়ো। স্যার শূন্যটা বুঝতে পারলাম না, ওই 9 এর পাশে শূন্যটা। 9 এর পাশে শূন্য হচ্ছে, ধরো 5.123, শুধু 3 এর মাথায় পৌনঃপুনিক আছে, আমি নিচেরটা শুধু বোঝাচ্ছি, উপরে তো 5123 মাইনাস কত, যতজনের মাথায় পৌনঃপুনিক নেই ততগুলো বসে যাবে, 512। ওকে, নিচে কি হবে, যতজনের মাথায় পৌনঃপুনিক, এখানে কতজনের মাথায় পৌনঃপুনিক, একজনের মাথায় পৌনঃপুনিক, একজন। একটা নয়। এবার পৌনঃপুনিক এবং দশমিক পর্যন্ত যতগুলো, এদের দুজনের মাঝখানে যতগুলো সংখ্যা, 1 আছে আর 2 আছে, দুটো সংখ্যা, সেই জন্য দুটো রসগোল্লা। এবার বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার এটা একবার লিখে নিই দাঁড়ান স্যার। ঠিক আছে, লেখো, আমি একটু জল পান করি। স্যার তাহলে 5.012 যেটা 12 এর মধ্যে পৌনঃপুনিক ছিল স্যার। 5.012 এদের দুজনের মাথায় পৌনঃপুনিক, তাহলে প্রথমে ওটা 5012 বসে গেল। এবার বিয়োগ দুজনের 50। যাদের মাথায় পৌনঃপুনিক 1 আর 2 এর মাথায় পৌনঃপুনিক, এরা বাদ, তাহলে পড়ে আছে কি 5 আর 0, 50 বাদ। এবার এদের দুজনের মাথায় পৌনঃপুনিক দুটো নয়, আর পৌনঃপুনিক এবং দশমিক পর্যন্ত কটা সংখ্যা আছে, শূন্য একটাই আছে, তাহলে একটা শূন্য। আচ্ছা স্যার বুঝতে পেরেছি। ঠিক আছে, হুম। পরের অঙ্কে যাই। দেখো পরের অঙ্ক কি বলেছে, জলকে বরফে পরিণত করলে 10% আয়তনে বাড়ে, বরফ গলে জলে পরিণত হলে আয়তন কত কমবে? খুব ভালো প্রশ্ন, স্টার মার্ক দিয়ে রাখো, অনেকবার পরীক্ষা এসেছে। একটা সূত্র লিখে দিচ্ছি, আর প্লাস মাইনাস আর বাই 100
প্লাস মাইনাস আর ইন্টু 100। যদিও সূত্র মুখস্থ রাখলে ভুলে যাওয়ার সম্ভাবনা, এটাতেও করতে পারো অঙ্কটা। আমি অন্যভাবে করাচ্ছি, দেখো প্রথমে যখন জল ছিল, জল আর জল থেকে যখন বরফ হচ্ছে, জল ধরো 100% ছিল, জল থেকে যখন বরফ হচ্ছে 10%ই বলেছে তো, হ্যাঁ 10% বেড়ে যাচ্ছে, তাহলে 100 10% করলে 10, তাহলে 10 বেড়ে যায়, তাহলে 10 বেড়ে গেলে 100 সঙ্গে 10 বেড়ে গেলে হলো 110। তাহলে দেখো প্রশ্নটা কি হচ্ছে, আমার উত্তরটা, প্রশ্নটা বলেছে যে বরফ থেকে জলে করলে কত কমাতে হবে, তাহলে কমবে কত, এটা তো আছে 110, 100তে আসতে গেলে কত কমবে, 10 কমবে, তাই তো। এই দেখো কতটা কমবে কতটা বাড়বে, এর একটা শর্ট ট্রিক্স বলে দিচ্ছি, সেটা কি, যতটা কমবে, দেখো এখানে নিয়মটা লিখে দিচ্ছি, ওই এ বি প্লাস মাইনাসে ভুলে যাবে, যতটা কমবে বা বাড়বে ডিভাইডেড বাই যেটা থেকে কমবে বা বাড়বে গুণিতক 100। এইটা মনে রেখো, এইটা বেশি সোজা, প্লাস মাইনাসে গুলিয়ে ফেলবে, যতটা বাড়বে বা কমবে উপরে, আর যতটা কমবে, যেটা থেকে বাড়বে বা কমবে সেটা নিচে, আর উপরে 100। যতটা কমবে বা বাড়বে উপরে, যেটা থেকে বাড়বে বা কমবে সেটা নিচে, গুণিতক 100। এবারে মূল অঙ্কে চলে এসো, আমার প্রশ্নটা কি, যে বরফ থেকে জলে এলে কতটা কমবে, তাহলে কমছে কত, 110 থেকে কমে 100তে আসছে, মানে 10 কমছে, তাহলে 10 কমছে। কোনটা থেকে কমছে, এখানে কি বলেছে, যেটা থেকে কমছে বা যেটা থেকে বাড়ছে, তাহলে কমছে কত থেকে কমছে, 110 থেকে কমছে, তাহলে নিচে 110 গুণিতক 100। এই শূন্য কেটে দাও, 100কে 11 ভাগ করলে 9 11 99, 9 পূর্ণ 1-এর 11%, উত্তর শেষ, 9 পূর্ণ 1-এর 11%। স্বদেশ হয়েছে, হ্যাঁ স্যার। সকলের হয়েছে। আমি একটা প্রশ্ন দিচ্ছি, এই তথ্যটাকে বিশ্লেষণ করে একটা প্রশ্ন দিচ্ছি মন থেকে, সকলে এই উত্তরটা কি করে এলো বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। একটা প্রশ্ন লেখো, লেখো কোন এক ধাতু, লেখো কোন এক ধাতু কঠিন অবস্থায় 25% কমে যায়, 25% কমে যায়, কঠিন অবস্থায় 25% কমে যায়, তাহলে তরল অবস্থায় কত বাড়াতে হবে, তরল অবস্থায় কত বাড়াতে হবে? তোমরা একটা জিনিস, জল বরফ কঠিন তরল এইসব দিকে একদম খেয়াল দেবে না, আমি প্রশ্নটা বলেছি 25% কমে যায়, তাহলে কতটা বাড়াতে হবে, তাহলে 25 যতটা কমাতে হয়েছিল ততটাই বাড়াতে হবে, মানে কি, প্রশ্নটা বলেছিলাম 100 ছিল, আচ্ছা প্রশ্নটা কি বলেছি, যত পার্সেন্ট কঠিন এলে 25% কমে যায় না বেড়ে যায় বলেছি, কমে যায়, কমে যায়, 25% কমে যায়। কমে যায়, তার মানে কমে গেলে তাহলে একটা 100 হলে পরেরটা কত হবে, 75। 75। হ্যাঁ, 33 পূর্ণ 1-এর 3 হয়ে যায়। এবার বাড়াতে গেলে কত বাড়াবে, 25ই বাড়বে, তাহলে নিয়মটা কি শিখিয়েছি, যতটা বাড়বে মানে 25, যেটা থেকে বাড়বে, কত থেকে বাড়বে, 75 থেকে বাড়বে, গুণিতক 100, তাহলে একে করলে 3, তাহলে 33 পূর্ণ 1-এর 3, 33 পূর্ণ 1-এর 3 হয়েছে তো, এটাই হ্যাঁ স্যার। স্যার ওটাই বেরিয়েছে তো। ঠিক আছে। 12টা করো।
12 অঙ্কটা কোন সংখ্যার 60% 30, সংখ্যাটি কত? কোন সংখ্যার 60%, সংখ্যাটাকে তোমরা যারা প্রথমবার শিখছো এইভাবে করো, নাহলে বুঝতে পারবে না। দু একটা ক্লাস হয়ে যাক, তারপর আমি একবারে আরো শর্টকাট শেখাবো। কোন সংখ্যার 60% 30, তাহলে ধরে নিচ্ছি সংখ্যাটা এক্স, তাহলে এক্স এর 60% পার্সেন্টেজ তুলে দিয়ে নিচে 100, এইটা সমানই 30, তাহলে সংখ্যাটা কত? দেখো 50 হচ্ছে। এইটাকে কাটলে, এই 30কে 60 দিয়ে কাটলে 2, 2 দিয়ে 100 কে কাটলে 50, তাহলে 50টা ওইদিকে গেলে উপরে চলে যাবে, তাহলে x ইকুয়ালস টু 50, x ইকুয়ালস টু 50। আবার একবার দেখো, কোন সংখ্যা, ধরে নিচ্ছি সংখ্যাটা x, 60% পার্সেন্টেজ তুলে দিয়ে নিচে 100 সমান 30, 30 আর 60 উপরে যাচ্ছে দুটো, কারণ 30 এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 30টা উপরে আছে 60টা উপরে আছে, দুজনের গুণফল আছে, মাঝখানে সমান আছে, 30 দিয়ে 60 কে কাটলে 2, 2 কে 100 দিয়ে কাটলে 50, 50টা নিচে আছে, সমানের ওইদিকে বাড়ালে উপরে চলে যাবে, তাহলে x ইকুয়ালস টু 50। আচ্ছা 12টা হলো। বা স্যার এমনও তো করা যাবে। হ্যাঁ, হ্যাঁ বলছি এরকমও তো করা যাবে, 60 ইকুয়াল টু 30, হ্যাঁ হ্যাঁ 100 ইকুয়াল টু কত? স্যার এটা একটু প্রবলেম রয়ে গেল। এইটা প্রবলেম রয়ে গেল। দেখো আমি আরেকটা মেথডে তো শেখাচ্ছি, আগে এগারো এইটাকে এইটাকে শেখাই। কোন সংখ্যার 60% সমান 30 বলেছে, ধরে নিচ্ছি সংখ্যাটা x, সংখ্যাটা x, x এর 60% পার্সেন্টেজ তুলে দিয়ে নিচে 100, তাহলে 60/100 ইকুয়ালস টু কত? 30 বলে দিয়েছে, তাহলে 30 লিখলাম। এবার এই 30 এর সঙ্গে 60 কাটলে 2 দিয়ে কেটে গেল, 2 দিয়ে 100 কাটলে 50, 50টা নিচে ছিল, সমানের এই দিকে যখন ছিল নিচে ছিল, ওই দিকে গেলে উপরে চলে যাবে 50। এবার যেটা তুমি বলেছো ওটাও হবে, ভালো করে বোঝো, আমি যেমন শিখিয়েছি, যেটাতে আছে সেটা নিচে, যেটাতে যাবো সেটা উপরে। যেমন ধরো 30 বলে দিয়েছে, 30 বলে দিয়েছে, এই 30টা আছে কততে? 30টা 60-এ আছে, যাবো কততে? 100-তে। ঠিক আছে, আবার একবার বলছি, কোন সংখ্যার 60% 30, তাহলে এই 30 সংখ্যাটা কত পার্সেন্টে আছে? 60%, যাবো কততে? 100%-এ, তাহলে এটা কাটাকুটি করে দাও, 30 দিয়ে এটা কাটলে 2, 2 দিয়ে এটা কাটলে 50, এইটাই করেছো তাই তো? হ্যাঁ স্যার। একদম। তেরোটা করো নিজেরা, নিজেরা উত্তর বলো, আমি এবার হাঁপিয়ে যাচ্ছি, অবশ্য হাঁপিয়ে যাওয়ার লোক আমি নই, তোমাদেরকে দিয়ে করাতে হবে, প্র্যাকটিস না করলে হবে না। 13 অঙ্কটা করো, সকলেই স্যার করো। এটা কত লেগেছে? 26 পূর্ণ 2 এর 3। 26/2-3, কোন সংখ্যার 26/2-3 সমান 164 হলে সংখ্যাটি কত? ছশো পনেরো। হ্যাঁ স্যার 615। 615। বাকিদের হয়েছে না আমি করব? দেখো, কোন সংখ্যা, ধরে নিচ্ছি তোমাদের শর্টেই করছি, আগে অনেকে অসুবিধা হচ্ছে, আমি সেকেন্ড মেথডটাই যাচ্ছি না, প্রথম মেথডে করছি। কোন সংখ্যা, ধরে নিচ্ছি এক্স এর 26/2-3, 318, 2 20, 20 শূন্য হাতে 2, 3 দুগুণে 6, 2 8, ডিভাইডেড বাই 3 সমান কত? 164, তাই তো? আচ্ছা 4 দিয়ে কাটো, 4 4-এ 16 আর 4 একে 4, এটা 4 দিয়ে কাটলে স্যার 20। শতকরাটা দেননি স্যার। আচ্ছা হ্যাঁ, নিচে একটা 100 আসবে, ঠিক আছে, একে এটা দিয়ে কাটলে 5, তাহলে x ইকুয়ালস টু 3 5 15 গুণিতক 41, 3 5-এ 15 গুণিতক 41, তাহলে 15 একে 15-এর 5 হাতে 1,
4×15 60 আর একে 61, 615, তাই তো? এবার 14টা করো, 14টা। আস্তে আস্তে কিন্তু কঠিনের দিকে যাব আমরা, ভয় পেও না। 14টা করো। 1 টন, 1 টনের কত শতাংশ? 1 কুইন্টাল 125 গ্রাম। ঠিক আছে, সব সময় 1 টন মানে কত? 1 টন মানে 1000 কেজি। ঠিক আছে, আর 1 টনের মধ্যে 1 কুইন্টাল মানে 100 কেজি, তাহলে 125, 125, 100, 2 শূন্য 2 শূন্য কেটে দাও, তাহলে 12.5 বা 12×1=2, 12×1=2, এটা পূর্ণতে উত্তর আছে, তাহলে 12×1=2 করে দাও। হাফ মানে 0.5, ভালো করে বোঝো, 0.5 মানেই কিন্তু হাফ। ঠিক আছে, বা ধরো 0.75 মানে কত? 3/4। ওকে, 0.25 মানে কত? 1/4। এগুলো কিন্তু মনে রেখো। 50 পয়সা মানে হাফ, 75 পয়সা মানে 4/3 ভাগ, আর 25 পয়সা মানে কত? 4/1 ভাগ। বিভিন্ন অঙ্কে কাজে লাগবে, বেশি খাটতে হবে না, এগুলো মনে রাখতে হবে। তারপর 15টা করো, 15টা করো। কোন সংখ্যা 12.5% 20 হলে ওই সংখ্যা 60% সমান কত? লেখো লজিক্যালি। আমরা এই অঙ্কটাকে ভালো করে শেখাই। প্রথমে দেখো বলেছে কোন সংখ্যা 12.5% সমান 20। দেখো অঙ্কটা দুটো স্টেপে দুটো পদ্ধতিতে করব। প্রথমে যেমন বাকি অঙ্কগুলো করেছে সেইভাবে করাই, তারপর একটা শর্ট টেকনিকে করাবো। দেখো কোন সংখ্যা 12.5% সমান 20, তার আবার 60% কত বের করতে বলেছে। তাহলে কোন সংখ্যাটা ধরে নিচ্ছি এক্স, এক্স এর 12.5%, 12.5 মানে 25/2, 25/2, এবার পার্সেন্টেজ তুলে দিয়ে নিচে 100 সমান কত বলে দিয়েছে? 20। 25 দিয়ে 100 কাটলে 4, তাহলে এক্স সমান কত হবে? 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 160। এবার এটা হচ্ছে মোট সংখ্যাটা বেরিয়ে গেল 160। এর আবার এই 160 এর আবার কি বের করতে বলেছে? কত পার্সেন্ট? 60%, 60%। পার্সেন্টেজ তুলে দিয়ে নিচে 100, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দাও, 6×96, 6×96। এবার দেখো এখানে অঙ্কটা আমি করেছি দুটো স্টেপে, এটা একটা স্টেপ, এটা একটা স্টেপ। প্রথমে এখান থেকে সংখ্যাটা বের করেছি। কোন বলেছিল কোন সংখ্যার 25% 12.5% সমান 20, তাহলে সংখ্যাটাকে আগে বের করলাম, 160 বেরোলো। কি করে? ধরে নিচ্ছি সংখ্যাটা এক্স, তার 12.5% মানে 25/2, নিচে পার্সেন্টেজ তুলে দিয়ে নিচে 100 সমান 20। 25 দিয়ে 100 কাটলে 4, 4 দুগুণে, আর এটা নিচে ছিল ওইদিকে গেলে উপরে হয়ে যাবে, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 160। তাহলে মোট সংখ্যাটা কত পেয়ে গেলাম? 160। তার আবার 60%, তাহলে 160 এর 60% মানে 60/100, পার্সেন্টেজ তুলে দিয়ে নিচে 100, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে গেল, 6×96। এবার এই অঙ্কটাকে একবারে করলে কি করে হবে দেখো। আমার কত বলে দিয়েছে সংখ্যাটা? অঙ্কটা বলেছে যে ওই সংখ্যাটা 60% সমান কত? 20টাকে আগে লিখলাম আমি নিয়ম। আমার অঙ্কটাতে বের করতে বলেছে কি ভ্যালু না পার্সেন্টেজ? ভ্যালু। তাহলে পুরো অঙ্কটার মধ্যে ভ্যালু কি আছে? ভ্যালু 20 আছে, 20টাকে নিয়ে নিলাম। এই 20 টাকা মানে কত পার্সেন্ট? 12.5%, 12.5, 12×1=2 মানে 12.5। তাহলে এটা আছে কততে? আমি নিয়ম কি শিখেছি? যেটাতে আছে সেটা নিচে, যেটাতে যাব সেটা উপরে। তাহলে যাব কত পার্সেন্টে? আমার তো 60%-এর ভ্যালুটা চেয়েছে, তাহলে উপরে 60। ঠিক আছে, এবার এই দশমিকটা তুলে দিয়ে নিচে একটা শূন্য, উপরে একটা শূন্য খাইয়ে দিলাম। 25 দিয়ে কাটো, 25 দিয়ে 5, 25 দিয়ে কাটলে 4×6=24, 4 দিয়ে কাটলে এই 24, আর আর যাবে না 24, 5 দিয়ে কাটলে 5×4=20, 4×24=96। অঙ্ক শেষ। কোনটা ভালো, প্রথমটা না দ্বিতীয়টা?
প্রথমটা না দ্বিতীয়টা ভালো? প্রথমটা। প্রথমটা। স্যার বলছি এখানে আমরা 60% একটা শূন্য খাওয়ালাম, তাহলে আমার আর একটা পার্সেন্টেজের শূন্যটা মানে 100। না, এটা তো শর্ট ট্রিক্সে করছি। শর্ট ট্রিক্স মানে এখানে আর পার্সেন্টেজ তোলাতুলির ব্যাপার নেই, এদের পাশে এমনি পার্সেন্টেজটা আছে, যেটাতে আছে সেটা যাব। এখানে এই এই সূত্রটা যখন অ্যাপ্লাই করবে, যেটাতে যাব সেটা উপরে, তখন আর পার্সেন্টেজ তার কারণ এটাও পার্সেন্টেজ এটাও পার্সেন্টেজ। এই পার্সেন্টেজ তুললে যেমন উপরে 100, এই পার্সেন্টেজ তুললে তো নিচে 100 যাবে, তখন 100 100 কেটে যাবে। বুঝতে পেরেছো কি বললাম? এখানে দুটোই তো পার্সেন্টেজে আছে, তাই না? 60টাও পার্সেন্টেজে আছে, 12.5টাও তো পার্সেন্টেজে আছে। এই নিচের পার্সেন্টেজ তুললে উপরে 0 100, আর উপরে পার্সেন্টেজ তুললে নিচে 100, তার মধ্যে 100 100 কেটে যাবে আলটিমেটলি। মাথায় ঢুকেছে? হ্যাঁ স্যার। না বুঝতে পারলে বলো, আমি আবার বলবো, ভয় পেও না, আমি সেরকম নয়। তারপরেরটা করো তাহলে, 16টা করো, 16টা করো। কোন সংখ্যার 35% 125 হলে ওই সংখ্যার 100% মানে কত? তাহলে এই শর্টকাটে শেখো না, শর্টকাটে করাই। যেটাতে আছে সেটা নিচে, যেটাতে যাব সেটা উপরে। দেখো ভালো করে বোঝো, আমি ওইটাই লাস্ট বুঝিয়ে দিচ্ছি 16 অঙ্কটা। দেখো কোন সংখ্যা 35% 105। আমার এবার পার্সেন্টেজ, দেখো অঙ্কটা পার্সেন্টেজ চেয়েছে না ভ্যালু চেয়েছে? পার্সেন্টেজ চেয়েছে, তাহলে পুরো অঙ্কটায় পার্সেন্টেজ কত আছে? 35। এটা 35 লিখলাম। এবার এই 35% মানে কত? এটা আছে কততে? 105-এ। যাব কততে? 100-তে। কাটাকুটি করো, এটা 20 আর এটা কত? 21। 7 দিয়ে কাটলে এটা 3, 7 দিয়ে কাটলে 5, 5 দুগুণে 10, 100/3 সমান 33 পূর্ণ 1/3। 33 পূর্ণ 1/3। বুঝতে পেরেছো নাকি আরো ভেঙে ভেঙে করে দেখাবো? আমি আবার একবার বলছি, আমার অঙ্কটাতে চেয়েছে কি? পার্সেন্টেজ চেয়েছে। তাহলে পুরো অঙ্কটার মধ্যে পার্সেন্টেজ কে আছে? 35%। 35টা পার্সেন্টেজ আছে, তাহলে ওকে আগে নিয়ে নিলাম। এবার 35% আছে কততে? 105-এ। যেটাতে আছে সেটা নিচে, আর যেটাতে যাবো সেটা উপরে। তাহলে 100-তে চেয়েছে, তাহলে 100টা উপরে লিখবো। এবার কাটাকুটি করে 100/3 মানে 33 পূর্ণ 1/3। এইখানে মনে রাখতে হবে একটা জিনিস, এইটা প্রথমটা যেটাতে লিখবে পার্সেন্টেজ লিখলে এর উত্তরটা পার্সেন্টেজে হবে। এইটা যদি সংখ্যায় লেখো তাহলে এর উত্তরটা যেটা বেরোবে সেটা সংখ্যায় হবে। স্যার যদি প্রথম স্টেপটা করি, প্রথম ভাবে করি, কোনো x ইন্টু 35। অসুবিধা কিছু নেই, কিন্তু সময়টাই তো ফ্যাক্টর। সময় তো আর দেবে না বেশি, হরতাল করলেও দেবে না। সকলে বুঝতে পেরেছো? সৌমদীপ? হ্যাঁ স্যার। তা যাই হোক, আজকে আর ক্লাসটা এক্সটেন্ড করব না। যতগুলো অঙ্ক হয়েছে বা যতটা ডিসকাশন হয়েছে আশা করি সকলে বুঝতে পেরেছো। এইখানে পুরো টোটাল জিনিসের মধ্যে কোন জায়গাগুলো অসুবিধা হচ্ছে আমাকে একটু বলো, তাহলে নেক্সট ক্লাসে আমি সেইগুলোর উপর জোর দেব। বলো। স্যার ওই 1 টনের কত শতাংশ 1 কুইন্টাল 25 গ্রাম, ওইটা আমার নেটওয়ার্কের প্রবলেম হয়েছিল স্যার, ওটা কিরকম শর্ট ভাবে করলেন একবার দেখা না, 14 আচ্ছা, নম্বরটা। 14 দেখো, ওই অঙ্কটা করানোর আগে আমি অন্য একটা অঙ্ক নিচ্ছি। ধরো বললো 2 টাকা 6 টাকার কত শতাংশ? এই প্রশ্নটা নিলাম, 2 টাকা 6 টাকার কত শতাংশ? আমরা দেখেই বুঝতে পারছি 3 ভাগের 1 ভাগ। তাহলে কি লিখতে হয়? সব সময় মোটটা নিচে, মোটটা নিচে, টোটালটা নিচে, আর যেটা বলবে এটা উপরে, গুণিতক 100। তাহলে আমরা 2 টাকাটা বের করতে চাইছি, তাহলে আমরা 2টা উপরে লিখবো। মোটটা কত? মোটটা নিচে, মোট টাকাটা কত? 6 টাকা, 6টা নিচে, গুণিতক 100।
2 দিয়ে কাটলে 3, তাহলে কত হবে 33 পূর্ণ 1 3। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এবার তাহলে এই 1 টনের মানে নিচে হবে মোটটা তো এটা, 1 টন মানে কত কেজি? 1000 কেজি। এবার 1 কুইন্টাল 25 কেজি, তার মানে 1 কুইন্টাল মানে 100 কেজি, আর 25 কেজি যোগ করলে 125। এবার গুণিতক কত? 100। বুঝতে পেরেছো? এই 2 শূন্য কেটে দাও, তাহলে 125 কে এটাতে করলে হবে 12 পূর্ণ 1 2। হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে অঙ্কটা এখানে শেষ করব। সকলে প্রিপারেশন নাও ভালো করে, সামনে অনেকগুলো নোটিফিকেশন এসে গেছে তোমাদের পঞ্চায়েতের একটা নোটিফিকেশন পাঠিয়েছি। হাওড়াতে অনেক বেশি ভ্যাকান্সি আছে, অন্যান্য ডিস্ট্রিক্টও দেখছিলাম ভ্যাকান্সি ভালোই আছে। অনলাইনে অ্যাপ্লিকেশন হবে কি অফলাইনে সেটা এখনো কিছু জানা যায়নি, খুব তাড়াতাড়ি আমরা স্যার অন্য অ্যাপ্লিকেশন। ডিস্ট্রিক্টের জন্য ফর্ম ফিল আপ করা যাবে? হ্যাঁ নিজেদের ডিস্ট্রিক্ট ছাড়া অন্য ডিস্ট্রিক্টে ফর্ম ফিল আপ করা যাবে? হ্যাঁ, ফর্ম ফিল আপ করা যাবে, তবে পরীক্ষার কিন্তু সম্ভাবনা যে ডিস্ট্রিক্টের জন্য অ্যাপ্লাই করবে সেখানে পড়ার সেই ডিস্ট্রিক্টে পরীক্ষা হওয়ার সম্ভাবনা। বুঝতে পেরেছো? যেহেতু হ্যাঁ স্যার। ডিস্ট্রিক্ট ওয়াইজ যদি প্যানেল হয়, ডিস্ট্রিক্ট ওয়াইজ যদি এক্সাম হয়, তাহলে যে যার সেই ভেন্যু কিন্তু সেই ডিস্ট্রিক্টেই পরীক্ষা দিতে হবে, এটা আমার মনে হয়। এখনো পর্যন্ত আমার সেরকমই ধারণা। এবার একটা জিনিস, আরো ফার্দার নোটিফিকেশন আরো কিছু আসবে, পুরো পূর্ণ খবর যে অনলাইনে অ্যাপ্লিকেশন হবে কি অফলাইনে, তার ফরম্যাট কি আসবে, আরো নোটিফিকেশন আসবে। মোটামুটি নোটিফিকেশন যখন দিয়ে দিয়েছে পরীক্ষা নেবে, এইটুকু তোমাদের বুঝতে হবে। ঠিক আছে, তার মানে সামনে অনেকগুলো এক্সাম চললো। যেমন আরেকটা, যাদের টেকনিক্যাল করা আছে তাদের এএলপি তো চলছে, এএলপি ফিল আপ হয়ে গেছে। তারপর আরও টেকনিক্যালে আরও কিছু ভ্যাকেন্সি এসে গেছে, সেগুলো গ্রেড 3 লেভেলে আছে, সেগুলোও কিন্তু পরীক্ষা হবে। তারপর আরপিএফটা ওটা ফেক ছিল যদিও, কিন্তু আরপিএফটা পরীক্ষা হবে, নোটিফিকেশন খুব তাড়াতাড়ি দেবে। তাহলে কেপিএ রইলো, তার উপর আবার কনস্টেবল আর মানে কলকাতা পুলিশের এসআই আর কনস্টেবল দুটোই দিয়েছে, লেডি কনস্টেবল দিয়েছে, এসআই বলছি কনস্টেবল দিয়েছে। ঠিক আছে, তাহলে এতগুলো পরীক্ষা আছে, তার উপর ফুড এসআই, ক্লার্কশিপ, তার মানে একটা অহরহ মানে একটা পরিসর। সেই জন্য বলছি প্রিপারেশনটা একটু জোরদার রাখো। আর আমি গ্রুপে বলেছিলাম, তবু আজকে বলছি, সেটা হচ্ছে শনিবারে আবার একটা এক্সাম হবে, মক টেস্ট হবে, ফুল মক টেস্ট 100 নম্বরের। সকলে রেডি থেকো, শনিবারে আবার পরীক্ষাটা দিয়ে, যদি আমি আনসার শিটটা রবিবারেও পাঠাবো না, শনিবার রবিবার এই দুদিন তোমরা পরীক্ষা দেবে নিজের সময় মতো, তারপর সোমবার দিনকে কিন্তু আনসার শিটটা দেব। ওকে? হ্যাঁ আর স্যার। যে এবার একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে দেখো ক্লাস কেমন লাগছে তোমাদের? হ্যাঁ স্যার, খুব ভালো লাগছে। আচ্ছা, যাই হোক, দেখো তোমাদের তোমরা এখানে আমার সঙ্গে ডাইরেক্ট কোনো তোমাদের সঙ্গে যোগাযোগ নেই, একটা ফেসবুকে অ্যাড থেকে সেখান থেকে তোমরা আমার উপর বিশ্বাস করে এতটা পথ এগিয়ে এলে, তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। এতদিন আমি অফলাইনেই পড়িয়েছি, অনলাইনে তোমাদের মারফত দিয়ে অন্য একটা ইনস্টিটিউশনে আমি পড়াই এখনও অনলাইনে, কিন্তু নিজস্ব একটা ভাবনা চিন্তা ছিল যে নিজে কিছু করব। তো সেখান থেকে তোমাদের কয়েকজনকে নিয়ে আমি শুরু করেছি, দেখা যাক আরও কিছু যদি এক্সটেন্ড হয়, সেভাবে যদি ভালো পড়াতে পারি আশা করি সুনাম হবে। তো আমার ইচ্ছা হচ্ছে আমার সুনামের চেয়েও বড় জিনিস হচ্ছে তোমাদের ইমপ্রুভমেন্ট। সেই ইমপ্রুভমেন্টটা যত তাড়াতাড়ি করতে পারো, যত ভালোভাবে করতে পারো, সেদিকে আমাদের নজর থাকবে। আর যেহেতু তোমরা মাসিক একটা ফিজের মাধ্যমে, যেহেতু ফিজটা খুব সামান্যই, তো আমি সেটার বেসিসে লিখিয়ে দেবো একটা পুরো পূর্ণ নোটিফিকেশান। মানে মোটামুটি এবার তো তোমাদের ফেব্রুয়ারি মাসটা শেষ, আজকে শেষ, এবার মার্চ মাসের আবার কিন্তু তোমাদের ওই সেম মেথডে কিন্তু যেতে হবে। আদারওয়াইজ একটা টিচারের তো একটা রেমুনারেশন আছে, তো সেদিক থেকে তোমাদের মাসিক অল্পই রাখা আছে। তো তোমরা সেইভাবে ব্যবস্থাগুলো নেবে, আমি গ্রুপে টোটাল পূর্ণাঙ্গভাবে লিখে দেব। ঠিক আছে, তাহলে ক্লাসটা এখানেই শেষ করছি। নেক্সট ক্লাস আবার মঙ্গলবার
দেখা হবে, সকলে ভালো থেকো, গুড নাইট, শুভরাত্রি। গুড নাইট স্যার।